প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে শামিল হতে আজও শহর ছাড়ছেন নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চে ভিড়, 2 লেনের মেঘনা ও গোমতী সেতুর কারণে যানজটের ভোগান্তি। ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে প্রস্তুতি। কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর। আজ পবিত্র হজ, আরাফাতের দিকে যাচ্ছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে। কোরবানির ঈদকে সামনে রেখে এলাচ ও দারুচিনি ছাড়া স্থিতিশীল অন্যান্য মশলার বাজার পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম বাড়ার আশঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। এবং গাজীপুরের টঙ্গীতে বয়লার বিস্ফোরণে আগুন লাগেনি বললেন বয়লার পরিদর্শক। ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা শিল্পমন্ত্রীর। পরীক্ষা হবে দেশের সব শিল্প কারখানা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। এবার ঈদে ঘরমুখ মানুষের খবর। আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, আর তাই শেষ সময়ে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। সকাল থেকে দেখা যায় ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখ মানুষের ভিড় অনেক বেশি। তবে সড়কপথে যানজট ও বাড়তি ভাড়া আর ট্রেন ও লঞ্চ সঠিক সময়ে না ছাড়া নিয়ে অভিযোগ যাত্রীদের। তারপরও আপনজনের কাছে যারা যেতে পারছেন তারা আনন্দিত। যত ঝক্কি হোক যেতে হবে বাড়ি, প্রিয়জন যে অপেক্ষায়। আর তাই তো নগরের যান্ত্রিকতা পেছনে ফেলে পল্লীপানে ছুটে চলা। রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ভিড় বলে দিচ্ছে কতটা উৎকণ্ঠায় তারা। আন্তনগর ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে গেলেও দূরপাল্লার ট্রেন ছেড়ে যাচ্ছে কিছুটা বিলম্বে। 7-8 বছর পর যাচ্ছি দাদু বাড়িতে, আর গাড়িতে তো একটু ভিড় হবেই, তাও মজা। নিজের জান কোরবানি করে দিব, তাও কোরবানিটা গ্রামে গিয়ে করতে হবে সবার সাথে। সড়কপথের যাত্রীরা রেলপথের তুলনায় রয়েছেন বেশি ভোগান্তিতে। ঢাকা থেকে যে বাসটি সময় মতো ছাড়ার কথা তা নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছতে না পারায় দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা আমরা বাস স্ট্যান্ডে বাচ্চা নিয়ে অপেক্ষা করতেছি। ভাড়া হওয়া হচ্ছে 200 টাকা, সেই জায়গায় সে যাত্রীদের কাছ থেকে 500 টাকা করে, ইভেন 800 টাকা করে ভাড়া নিচ্ছে। দাদু সবাইকে দেখবো, চাচা চাচিকে দেখবো, অনেক ভালো লাগবে তাদের সাথে ঈদটা কাটাতে পারলে। অন্যদিকে রোববার সকাল থেকে সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। রোববার 100-র বেশি লঞ্চ সদরঘাট ছেড়ে যাবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে সঠিক সময়ে লঞ্চ না ছাড়ায় কিছুটা ক্ষোভ থাকলেও স্বজনের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষায় তা মুছে যায়। আর কি সবাই মিলে একসাথে হওয়া, পাশাপাশি মানে অনেকের সাথে দেখা হয় না, ছোটবেলা বান্ধবীরা দিয়ে এদের সাথে দেখা। কষ্ট তো একটু হবে, কিন্তু মজাও তো হবে একসাথে গেলে। অধিকাংশ এরই মধ্যে ঢাকা ছেড়ে যাওয়ায় আগামীকাল থেকে যাত্রী চাপ কিছুটা কমবে বলে জানান পরিবহন কর্তৃপক্ষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন তানিন মেহেদী এবং সদরঘাটে আছেন জুনায়েদ আল হাবিব। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই চলে যাচ্ছি তানিনের কাছে। সকাল থেকেই আসলে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ যাত্রীদের কিন্তু ভিড় ছিল এবং আমরা যেমনটি দেখেছি যে ট্রেনগুলো তো কিন্তু বেশ শিডিউল বিপর্যয় ঘটেছে এমনটি বলাই চলে। কারণ সকাল থেকে আমরা দেখেছি সকাল 6টা থেকেই কমলাপুর রেল স্টেশন থেকে আন্তনগর রুটের যে ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো প্রত্যেকটি ট্রেন 2 থেকে আড়াই ঘন্টা বিলম্বে কমলাপুর স্টেশন ত্যাগ করেছে। এবং আমরা এই মুহূর্তে যে প্ল্যাটফর্মে অপেক্ষা করছি, আমাদের পেছনে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, এই ট্রেনটিও বেশ বিলম্ব রয়েছে। এবং আমাদের ডান পাশে আমরা যেমনটি দেখে কথা বলেছি যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে, তারা যেটি বলেছেন যে কিশোরগঞ্জগামী বিজয় এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিও প্রায় 2 ঘন্টা বিলম্ব করেছে, তারা যারা অপেক্ষা করছেন তারা সেটি বলেছেন। এবং আমরা এর আগে দেখেছিলাম সকালে যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি 2 ঘন্টার মতো বিলম্ব করেছে। তবে সবচেয়ে বেশি দেরি করেছে ঢাকা থেকে যে ট্রেনটি ছেড়ে গিয়েছে রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্রায় 4 ঘন্টা দেরি করেছে। তো আমরা কমলাপুর রেল স্টেশন যে কর্তৃপক্ষ রয়েছে, বিশেষ করে কমলাপুর স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে
ঈদ যাত্রায় যাত্রীদের যে চাপ রয়েছে ট্রেনের ভেতরের পাশাপাশি ট্রেনের উপরেও অনেক যাত্রী, অসংখ্য যাত্রী ট্রেনের উপরে ছাদে করে তারা যাচ্ছেন এবং এই কারণে ট্রেনের যে বগি রয়েছে ট্রেনের ইঞ্জিনের উপরে বাড়তি চাপ পড়ছে এবং এই কারণে হয়তো হঠাৎ করে সকালের দিকে বিমানবন্দর স্টেশন এলাকায় দুইটি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাওয়া যে ট্রেন সিলেটগামী ট্রেন ছিল এবং খুলনাগামী দুইটি ট্রেন কিছুটা বিকল হয়ে যায়, কিছু সময় বিকল হয়ে থাকায় কিন্তু রাস্তায় ট্রেন লাইনে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে এবং এরপরেই মূলত বেশ সময় লেগে যায় ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাওয়ার জন্য। যে নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে যাওয়ার জন্য এবং সেই কারণে মূলত কিছুটা সময় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের, এমনটাই তিনি দাবি করেছেন। তবে তিনি যেটি বলছেন যে যাত্রীদের ঘরমুখ যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য সব ধরনের সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তবে যেহেতু ঈদে ঘরমুখ মানুষের চাপটা একটু বেশি এবং যে কারণে ট্রেনের ছাদে করেও মানুষ উঠছে, এই কারণে হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে ট্রেনের ইঞ্জিনের উপরে বাড়তি চাপ পড়ে যাচ্ছে, যে কারণে মাঝে মাঝে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে বলে তিনি আমাদেরকে যেটি বলেছেন। তো ফাহমিদা, সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের খবরাখবর জানানোর জন্য রয়েছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। তানিন, কমলাপুরে যেরকম বলছিলেন যে ট্রেনের শিডিউল বিপর্যয় এবং সেই শিডিউল বিপর্যয় কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই এবং সড়ক পথের যে যানজটের একটা ভোগান্তি, সেই ভোগান্তিও কিন্তু এই নৌপথে একেবারে নেই বললেই চলে, যার কারণে খুব স্বাচ্ছন্দ্যেই এই সদরঘাট থেকে ঘরমুখ মানুষ কিন্তু সকাল থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো সকাল থেকে আমরা আপনাদেরকে যেমনটা বলছিলাম যে সকালে এখান থেকে সকাল 8টার পর থেকে কিন্তু একে একে লঞ্চগুলো ছেড়ে যেতে শুরু করে। যতই বেলা বাড়ছে আমরা দেখছি যে একের পর এক কিন্তু লঞ্চ ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এই এলাকাগুলো বরিশালগামী যে বড় বড় লঞ্চগুলো রয়েছে, সুরভি 8, সুন্দরবন 7, এই লঞ্চগুলো কিন্তু একের পর এক ছেড়ে যাচ্ছে এবং হচ্ছে এই সদরঘাটে যে সমস্ত যাত্রীরা এখন আছেন, অপেক্ষা করছেন, আসলে তাদের সাথে কথা হয়েছে। তারা বলছিলেন যে বিশেষ করে গতকালকে যারা ছুটি পেয়েছেন তারা গতকাল না যেতে পারে আজকে তারা এসছেন নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য। তবে কোনো অভিযোগ রয়েছে কিনা আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে তাদের কোনো আসলে এই সদরঘাটে অভিযোগ নেই। আমরাও যেমন দেখছি যে আসলে এখানে অভিযোগ করার মতো কিছু নেই, খুবই স্বাভাবিক এবং সুশৃঙ্খলভাবেই মানুষজন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসছেন এবং তারা লঞ্চগুলোতে উঠছেন এবং অতিরিক্ত যাত্রী নেওয়ার যে অভিযোগ অন্যান্য বছরগুলোতে ছিল, এবছরও রয়েছে। ছাদে আমরা দেখেছি যে ছাদে করে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে আসলে কথা হয়েছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে। তিনি আমাদেরকে বলেছিলেন যে আসলে এক্ষেত্রে হচ্ছে যাত্রীদের সচেতনতার বিষয়, আসলে তারা যাত্রীদের সচেতন না হলে আইন প্রয়োগ করে বিষয়টা নিয়ন্ত্রণ করা একটু দুঃসাধ্য বিষয়। তারপরেও তিনি বলছেন যে অন্যান্য বছরের চেয়ে কিন্তু এবছর সেই ঝুঁকিটা বা সেই অতিরিক্ত যাত্রীর চাপটা কিন্তু কমে গেছে এবং তারা বলছেন এবছর এখন পর্যন্ত এই নৌপথে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং তারা আশা করছেন যে এই নৌপথে তাদের যে অন্যান্য বছরের যে দুর্ঘটনা ছিল সেই দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই। তো সবকিছু মিলিয়ে মটুসি বলা চলে যে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের যে রওনা, মানুষের যেই যাত্রা, ঘরমুখ মানুষের সেই যাত্রা খুব স্বাভাবিক রয়েছে এবং এই যাত্রা কিন্তু আজ রাত অবধি চলবে, অর্থাৎ 12টা পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ লঞ্চ ছাড়ার। তবে যাত্রীদের চাহিদা অনুযায়ী তারা এরপরেও বলছেন যদি প্রয়োজন হয় তাহলে তারা এই সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল আপাতত সদরঘাট থেকে ঘরমুখ মানুষের সবশেষ খবর। মৌটুসি। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে তানিন মেহেদি এবং সদরঘাট থেকে জুনায়েদ আল হাবিব আমাদেরকে জানাচ্ছিলেন ঈদে ঘরমুখ মানুষের খবরাখবর। ঈদে ঘরমুখ মানুষের ঢল নেমেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার পাটুরিয়া, দৌলতদিয়া ও কাউরাকান্দি শিমুলিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। সকাল থেকেই মাদারীপুরের কাউরাকান্দি শিমুলিয়া নৌরুটে দেশের দক্ষিণাঞ্চলের লাখো মানুষের ঢল নামে। স্পিডবোট, লঞ্চ ও ফেরিগুলোতে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে যাত্রী পারাপারে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও স্পিডবোট চালু রাখা হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। অতিরিক্ত চাপে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ঘাট এলাকায় একই অবস্থা। পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন জানান, তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ার 3 নম্বর ঘাট ভেঙে যাওয়ায় ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস সহ 2 সহস্রাধিক ছোট বড় যানবাহন। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
অনেক ক্লান্তি হয়েছে, আর বাড়ি গেলে হয়তো ভালো লাগবে, কিন্তু গাড়ির বিকট সমস্যা। কষ্ট থাকবে, কিন্তু তার মাঝখানে সবচেয়ে আসলে আনন্দটা শেয়ার করার জন্য বাড়িতে যাওয়া হয়। লঞ্চে অব্যবস্থাপনা, নিয়ন্ত্রণহীন, যেখানে কোন লঞ্চে কতজন লোক যাবে কেউ দেখার নাই। এই ঈদকে পরিচালনা করার জন্য 17টি ফেরি পরিচালনা করতেছি। এতে করে আমরা প্রতিদিন প্রায় 2 থেকে 2,500 গাড়ি পারাপার করতে সক্ষম হচ্ছি। দীর্ঘ সময় ধরে বসে আছি, এটা অনেক কষ্টকর। এত গরমের মধ্যে বসে আছি যে আর আমরা জানিও না যে কবে ফেরি ছাড়বে বা ছাড়বে না। খুব কষ্ট হচ্ছে, সবাই মিলে কষ্ট করছে, এই যে বাচ্চারাও যাচ্ছে, বাট একটাই আনন্দ যে আমরা ঈদ করতে যাচ্ছি গ্রামের লোকজনের সাথে, নিজেদের আপনজনের সাথে, এটার জন্য এই কষ্টটাকে মেনে নেওয়া। সময় সংবাদে আরো থাকছে। ময়মনসিংহে সরগরম কোরবানির পশুর হাট, দাম বেশি হাঁকার অভিযোগ ক্রেতাদের, শেষ মুহূর্তে বেচাকেনা আরো বাড়ার প্রত্যাশা বিক্রেতাদের। ঈদে রাজধানীবাসীর নিরাপত্তা জোরদার করতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপি বলছে, যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়েছেন তারা। পাশাপাশি নিজস্ব উদ্যোগে রাজধানীর পাড়া মহল্লাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়ির মালিকরা। ফখরুল শাহিনের রিপোর্ট। রাজধানীর লালবাগ এলাকা প্রস্তুতি শেষে সারি বেঁধে টহল দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। মাঝে মাঝে দাঁড়িয়ে দেখে নিচ্ছেন বিভিন্ন বাড়ির আশেপাশের অবস্থা। এই দৃশ্য আজিমপুর, ধানমন্ডি, মিরপুর সহ রাজধানীর প্রায় প্রতিটি পাড়া মহল্লার। এলাকায় যদি কোনো ইনফরমেশন আমরা পাই, যেমন আমার লোক যদি দেখে বা আমি যদি দেখি যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সাথে সাথে র্যাবকে এবং পুলিশকে ইনফর্ম করব। পাশাপাশি বাড়ির মালিকরাও সম্পন্ন করেছেন নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় কাজ। চুরি ডাকাতি যাতে করে না হয় সেই দিকে আমরা তীক্ষ্ণ নজর রাখবো এবং প্রত্যেককে আমরা সচেতন করে দেব। বাড়ি যাওয়ার সময় যেন দরজা জানালা যেন খোলা না থাকে। ভাড়াটিয়া যারা জায়গা এরা তালা দিয়ে এবং লাইট মাইট সব বন্ধ করে দিয়ে দেয়। ঈদের সময় ডিউটি একটু বেশি করতে হয়, সময়তে 12 ঘন্টাও করতে হয়, 16 ঘন্টা করতে হয়। ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা জোরদার করতে নিজস্বভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের কলোনি এবং আমাদের প্রত্যেক গলিতে সিকিউরিটি গার্ড আছে, এই সিকিউরিটি গার্ডের সাথে সমন্বয় করে যাতে ভালো মতো তারা দেখাশোনা করে, আমরা একটা কমিটি করে দিচ্ছি। 10 দিন আগ থেকে এবং ঈদের পরে অন্তত 5 দিন পর্যন্ত প্রায় 100 নিরাপত্তা কর্মী আমরা এই ঈদের সময় আমরা ওদেরকে নিয়োগ দিই। ডিএমপি বলছে, ঈদে নগরবাসীর সব ধরনের সহায়তা দিতে তৎপর আছেন তারা। যখন পাড়া মহল্লা খালি হয়ে যায়, তাহলে প্রথমত সেই এলাকাগুলোকে আমাদের ইন্টেনসিভ যে পেট্রোল থাকে সেই পেট্রোলের আওতায় নিয়ে আসা, পাশাপাশি বিভিন্ন জায়গাতে আমাদের চেকপোস্ট করা, যাতে অপরাধীদের পলায়ন না করতে পারে সেই বিষয়টার দিকে আমরা লক্ষ্য রাখি। সবাই সতর্ক থাকলে দ্রুত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করেন ডিএমপি। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। আজ পবিত্র হজ, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দান। রাতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মিনা থেকে 14 কিলোমিটার দূরের আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা দেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করার পর প্রায় 8 কিলোমিটার দূরের মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ শেষে 10 জিলহজ সোমবার ফজরের নামাজ আদায় করে মিনায় ফিরবেন হাজিরা। সেখানে মুসল্লিরা পশু কোরবানি, মাথা মুন্ডন, শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর মক্কায় পবিত্র কাবা শরীফ তওয়াফ করবেন হাজিরা। এভাবেই সম্পন্ন হবে হজের সকল আনুষ্ঠানিকতা। বয়লার বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড সহ যে কোনো ধরনের দুর্ঘটনা রোধে দেশের সকল শিল্প কারখানা পর্যায়ক্রমে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে গাজীপুরের টঙ্গীতে বয়লার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একথা বলেন। কারখানাটির আগুন পুরোপুরি বন্ধ হওয়ার পর ফায়ার সার্ভিস ধ্বংসস্তূপ সরানোর কাজ করবে বলেও জানান শিল্পমন্ত্রী। এ সময় শিল্প মন্ত্রণালয়ের বয়লার পরিদর্শক বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জানান। পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত সাপেক্ষে আমরা দেখব এই ধরনের ঘটনা, দুর্ঘটনা কেন ঘটলো। যাদের গাফিলতি থাকবে তারা যে প্রতিষ্ঠানের হোক না কেন, যে সংস্থার হোক না কেন, শাস্তি পাবেই। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যাতে করে সমস্ত শিল্প নগরীতে এই ধরনের তদন্ত করা হোক এবং কোথাও কোনো লিকেজ আছে কিনা, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে কিনা, বয়লার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা, বয়লার মেয়াদ উত্তীর্ণ যেগুলি সেগুলি চালু আছে কিনা, চালু করছে কিনা, সেগুলি বন্ধ করার ব্যবস্থা করা হোক। বয়লার থেকে অ্যাক্সিডেন্ট হয়নি, এটা আমি এখন পর্যন্ত নিশ্চিত। এখন ভালো, এখনো বয়লার ঠিক আছে, কারণ বয়লার থেকে হলে চিমনিটা আপনি দেখতে পাচ্ছেন না, এটা একদম আগে ভেঙে পড়তো।
ব্রয়লারের সাথে চিমনিতে লাগানো। গাজীপুরের টঙ্গীতে ফল কারখানার লাগা আগুনে দগ্ধ আরও একজন সকালে ঢাকা মেডিকেলে মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। এই ঘটনায় আহত অর্ধ শতাধিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে ফায়ার সার্ভিসের 26টি ইউনিটের চেষ্টায় 24 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল ভোরে আগুন লাগার পরপরই আহতদের প্রথমেই নেওয়া হয় টঙ্গী হাসপাতালে। পরে টঙ্গী হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় গুরুতর দগ্ধদের নেওয়া হয় ঢাকা মেডিকেলে। আগুনে ধসে পড়েছে 4তলা ভবন। পরে পাশের আরেকটি 5তলা ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। রাজধানীর আজিমপুরের আস্তানায় গতরাতে পুলিশের অভিযানে নিহত জঙ্গির নাম শমশেদ হোসেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার সাংগঠনিক নাম করিম। শমশেদ হোসেনের পিতা মোসলেউদ্দিন। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়ার মেহেরচণ্ডীতে। দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযানের খবর পেয়ে পুলিশের ওপর হামলা চালায় পুরুষ ও নারী জঙ্গি সদস্যরা। এ সময় ঘটনাস্থলেই জঙ্গি শমশেদ হোসেন নিহত হয়। আহত হয় 3 নারী জঙ্গি সদস্য। এছাড়া জঙ্গিদের হামলায় আহত হয় কাউন্টার টেররিজম ইউনিটের 5 পুলিশ সদস্য। আহত 3 জঙ্গি নারী সদস্য ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। সময় সংবাদে আরো থাকছে। কোরবানির চামড়ার বাজারকে ঘিরে এখনই সাবধান হবার পরামর্শ সংশ্লিষ্টদের। মৌসুমী ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি পাচার ঠেকাতে কঠোর নজরদারির তাগিদ। এবার কোরবানির পশুর হাটের খবর। ময়মনসিংহে সরগরম হয়ে উঠছে কোরবানির পশুর হাট। এবার দামে বিক্রেতারা সন্তুষ্ট হলেও বেশি দামে পশু কিনতে হিমশিম খাচ্ছেন বলে জানান ক্রেতারা। বেশিরভাগ হাটেই নেই জাল টাকা শনাক্তকরণ মেশিন। পুলিশ জানায়, ক্রেতা বিক্রেতা সুরক্ষায় পশুর হাট ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হোসেন আলীর তোলার ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের কোরবানির পশুর হাটে এবার দেশীয় জাতের গরুর সরবরাহ বেশি। ক্রেতা বিক্রেতার পদচারণায় পশুর হাট সরগরম থাকলেও এখনও তেমন জমেনি বেচাকেনা। কেনার চেয়ে দরদামেই ব্যস্ত ক্রেতারা। হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, আর গরুর বর্তমান বাজার দরে সন্তুষ্ট বিক্রেতারা। মোটামুটি বাজার ভালোই আছে, অন্যান্য বছরের 2-1000 বেশি আছে। একটা গরু বানাবার গেলে এরকম 2-2.5 লাখ টাকা খরচ হয়ে যায়। তাহলে একটা গরু যদি 3 লাখ 4 লাখ না বেচা হলে এই গৃহস্থের পুষে না। সার গরু আনছিলাম, বাজার ভালোই পেয়েছি, 57,000 টাকা বিক্রি করছি। আমি একটা গরু লইছিলাম, ভালো দামেই বেচছি। তবে ক্রেতারা বলছেন, বেশি দামে গরু কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। উন্নত মানের গরুই, ভেজাল নাই, কিন্তু রেটটা বেশি দেখতেছি। এখনো কিনি নাই, তবে কিনবো। গরু তেমন একটা বিক্রি হচ্ছে না, খুব কম বিক্রি হচ্ছে দাম বেশি যাওয়ার কারণে। যারা মধ্যবিত্ত আছি, যারা গরু ছোটখাটো গরু কিনতে আসছি, তারা কিনতে পারতেছে, গরুর দাম চাচ্ছে প্রচুর। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা সমস্যা হলেও শেষ মুহূর্তে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন ইজারাদাররা। দিন যত গনি আসবে বেচাকেনি তত বাড়বে। জাল টাকা শনাক্ত মেশিন বাজারে নাই। প্রশাসন আর ব্যাংকের আমরা বলছিলাম, তারা এখনো দেয় নাই। পুলিশ জানায়, ক্রেতা বিক্রেতার সুরক্ষায় পশুর হাট ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল টাকা প্লাস চাঁদাবাজ, এইগুলো নিয়ন্ত্রণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একই সাথে রাস্তায় যেন যানজট সৃষ্টি না হয়, সেজন্য রাস্তা প্রায় 2 কিলোমিটার এরিয়ার মধ্যে আমাদের পৌরসভা এলাকার মধ্যে একাধিক ফোর্স মোতায়েন রাখছি। ক্রেতা বিক্রেতা উভয়ই জানান, এবার ছাগলের দাম গতবারের চেয়ে অনেক বেশি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। কোরবানির ঈদকে সামনে রেখে এলাচ ও দারচিনি ছাড়া মোটামুটি স্থিতিশীল রয়েছে সব ধরনের মশলার দাম। আড়তদার, পাইকার ও খুচরা 3 পর্যায়ে খুব একটা হেরফের নেই মশলার দামে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ রয়েছে মশলার, আর তাই এবার দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানালেন তারা। খাবারের স্বাদ অনেকখানি নির্ভর করে মশলার উপর। এ কারণে সারা বছরই কম বেশি চাহিদা থাকে মশলার, কিন্তু কোরবানির ঈদে মশলার চাহিদা বেড়ে যায় অনেক। বাড়তি চাহিদার বিপরীতে যোগানের স্বল্পতার প্রভাব পড়ে মশলার দামের ক্ষেত্রে।
তবে এবছর সরবরাহ ভালো থাকায় মোটামুটি স্থিতিশীল রয়েছে মশলার বাজার। পুরান ঢাকার মৌলভীবাজারের আড়তদাররা জানালেন, অন্যান্য সময়ের মতো জিরা মানভেদে বিক্রি হচ্ছে 310 থেকে 345 টাকায়, লবঙ্গ 820 থেকে 920 টাকায়, গোলমরিচ 830 থেকে 860 টাকায়। তবে বেড়েছে এলাচ ও দারচিনির দাম। মশলা বাজার সবকিছু স্বাভাবিক, শুধু একমাত্র এলাচির উপর একটু 50 টাকা হয়তো 100 টাকা একটু দাম বাড়তি। দারচিনি 240 টাকা 45 টাকা আমরা পাইকারি বিক্রি করতেছি। কিশমিশ ছিল 2400 টাকা আগে পাইকারি সেল, এখন হয়ে গেছে আপনার 2100 টাকা। কাজু বাদাম, খাট বাদাম সব কিছুর বাজারে আপনার কম। এবছর কম দামে মশলা কিনতে পারায় কম দামে বিক্রি করার কথা জানালেন মৌলভীবাজারে মশলা কিনতে আসা পাইকাররাও। এই বছর বাজার মোটামুটি ভালোই আছে, একদম অতিরিক্ত কোনো কিছু হয় নাই। 5-10 টাকা 20 টাকা বাড়ছে, আবার কিশমিশের দাম আবার কমছে। এলাচি কিনলাম আমি 800 এলাচি 800 টাকা, 80 টাকা 100 গ্রাম। আমরা পাটাশি বেচি, কম করে নেই, কম করে বেচি। মৌলভীবাজার থেকে 2-2.5 কিলোমিটার দূরে পলাশী বাজারে গিয়ে দেখা গেল খুচরা পর্যায়ে মৌলভীবাজারের চেয়ে কেজিতে 5 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মশলা। এলাচটাই শুধু বাড়ছে, আর সবগুলো গতবারের মতো আছে। আগে যেরকম মশলা চলতো এখন একটু তুলনা হারে বেশি চলতেছে, যেহেতু ঈদুল আজহা আসছে। তবে আড়তদারদের উপর দোষ চাপিয়ে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা যাতে মশলার দাম বাড়াতে না পারে সেজন্য মনিটরিং এর দাবি জানিয়েছেন আড়তদাররা। মনিটর করার উচিত যারা খুচরা দোকানদারি করে তাদের উপর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বছর জুড়ে অন্য পেশায় থাকলেও কোরবানির ঈদে বেশি মুনাফার আশায় চামড়া কেনেন মৌসুমী ব্যবসায়ীরা। তবে না বুঝে বাজার মূল্যের চেয়েও বেশি দামে কেনায় বিক্রির ক্ষেত্রে বিপাকে পড়েন কোনো কোনো ব্যবসায়ী। তাই এবার যেন সে বিপদে পড়তে না হয় সে ব্যাপারে সাবধান হওয়ার পরামর্শ এই পেশার সঙ্গে সম্পৃক্তদের। এদিকে সরকার নির্ধারিত মূল্য ও চামড়ার বাজার সম্পর্কে তথ্য প্রবাহ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার পরামর্শ বাজার বিশ্লেষকের। সেই সঙ্গে চামড়ার পাচার ঠেকাতেও কঠোর নজরদারির পরামর্শ তাদের। সাজিদ রাজুর রিপোর্ট। কোরবানির ঈদে সারা দেশে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ব্যবসায়ীদের হিসেবে প্রায় 1 কোটি পশু কোরবানি করা হয়। পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে কোরবানি হওয়া সেসব পশুর চামড়া কেনেন মৌসুমী ব্যবসায়ীরা। তারপর কেউ সরাসরি, আবার কেউ বা প্রাথমিক সংরক্ষণ করে বিক্রি করেন পাইকারি চামড়া ব্যবসায়ীদের কাছে। বিশৃঙ্খলা বা প্রতিযোগিতা ঠেকাতে চামড়া ব্যবসায়ীদের সংগঠনগুলো নির্ধারণ করে চামড়ার দাম। এবারও ব্যতিক্রম হয়নি। ঢাকায় লবণ লাগানো গরুর চামড়া প্রতি বর্গফুট 50 টাকা, ঢাকার বাইরে 40 টাকা এবং ছাগলের চামড়া ঢাকায় 20 টাকা নির্ধারণ করা হয়েছে। চামড়া সংশ্লিষ্টদের সতর্ক বার্তা, সচেতন না হলে লোকসানের আশঙ্কা আছে এবারও। চামড়া সম্বন্ধে মৌসুমী ব্যবসায়ী যারা, তাদের পূর্ণাঙ্গ আইডিয়া নাই। ওরা তো হিমিজিক্যালি বেশি দামে কিনে ফেলবে, কিন্তু দেখা যাচ্ছে যে যারা চামড়া নেবে তারা তো ওই দামে হয়তো নাও নিতে পারে। যারা সিজনাল ব্যবসা বা ফরিয়া, ওরা কিন্তু আমাদের এই মেসেজটা ওরা ফলো করে না। ওরা ওদের ইচ্ছা মতো কিনে, কেনার পরে ওরা সময় মতো লবণ না দেওয়াতে, লবণ দেয় না, লবণ না দেওয়াতে চামড়ার মান যখন নষ্ট হয়ে যায় তখন আর এই চামড়ার ন্যায্য মূল্য পায় না। মৌসুমী ব্যবসায়ীদেরকে আমরা নিরুৎসাহিত করবো না, এটাই মাথায় রাখতে হবে যেন এর উপরে যত তাদেরকে কিনতে না হয়। আমরা যে দামটা দেই তার মানে আমরা রেসপন্সিবিলিটি নিয়েই দিচ্ছি। সুতরাং ওনারা যদি এই দামে পারচেস করে আমাদের কাছে সেল করতে চায়, মোস্ট ওয়েলকাম, আমরা কিন্তু ওই দামে কিনবো। তবে প্রতিযোগিতা করে নয়, বরং লোকসান ঠেকাতে চামড়ার পাইকারি বাজারের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চামড়া কেনা ও সঠিক সময়ে সংরক্ষণের তাগিদ বাজার বিশ্লেষকের। 50 টাকা লবণযুক্ত চামড়া ট্যানারির মালিকরা কিনেন, তাহলে যারা আরো এক ধাপ নিচে গিয়ে ফরিয়াদের কাছে বিক্রি মূল্যটা কত হতে পারে এবং ফরিয়াদের লাভের মার্জিনটা কত থাকবে, এই যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যন্ত এই তথ্যের যে প্রবাহ, সেই তথ্যের প্রবাহটা ছড়িয়ে দিতে পারে। সেই দিক থেকে স্থানীয় প্রশাসনের যারা আছেন তাদের ভিতরে একটা জনসংযোগ থাকতে পারে। চামড়ার পাচার রোধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করারও পরামর্শ দিলেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আগে জানিয়েছি গাজীপুরে টঙ্গীতে ফয়েল কারখানার লাগা আগুনে দগ্ধ হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জের সুন্দিশাইলে 5 জনের বাড়িতে চলছে আহাজারি। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যে গ্রামে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কি গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল গ্রাম, এবং এই গ্রামেই যেই টেম্পাকো ফয়েলস ফ্যাক্টরির টঙ্গীতে দুর্ঘটনা ঘটেছে, ওনার মালিকের যে সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া, ওনার বাড়ি কিন্তু এই গ্রামে, এবং উনি ওনার ফ্যাক্টরিতে এই এলাকার প্রায় অর্ধশত শ্রমিককে চাকরি দিয়েছে বিভিন্ন পদে। এবং গতকালকের দুর্ঘটনায় এই আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িসহ এই বাড়ির আশপাশে 4 জন সেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আমি এখন যদি কথা বলি, সেই এই গ্রামের এই বাড়ির সাইদুর রহমান গতকালকে মারা গিয়েছে, এবং 6টার সময় উনি
ফ্যাক্টরিতে ভিতর থেকে সর্বশেষ ফোনে ওনার স্ত্রীকে জানিয়েছে যে আমরা আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সর্বশেষ আমাদের কি অবস্থা আমরা জানি না, দোয়া করার জন্য বলেছেন। কিন্তু পরবর্তীতে ঘন্টা 2 ঘন্টা পরেই ওনারা খবর পান মৃত সেই ব্যক্তি আর বেঁচে নেই। এবং আমি কথা বলবো ওনার এই সাইদুর রহমানের ভাইয়ের সাথে। আপনারা এখন কি অবস্থায়, আপনি কখন খবর পেলেন এবং সর্বশেষ আমাকে একটু যদি জানান কি অবস্থা আছে? আমি ভোর 6টা সংবাদ পাইছি। আমার ভাইয়ে ওর ওয়াইফের কাছে ফোন করছে, ফোন করে বলছে যে সবাইকে বলো আমার জন্য দোয়া করতে, আমার ভাইয়েকে বলো দোয়া করার জন্য, কারণ আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, এখন আমরা বাইরে হইতে পারতেছি না, দোয়া করো। খুব কান্নাকাটি শুনছে যে ও আমাকে বলছে, সে সাথে সাথে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে ভাই এই অবস্থা। এরপর থেকে তো শুধু খোঁজ নিতেছি, আরো যারা আছে গ্রামের ওদের কাছ থেকে খোঁজ নিতেছি যে আমার ভাইয়ের অবস্থাটা কি। আপনার এই পরিবারের আর কে চাকরি করতো বা উপার্জন কে করতেন? আর কোনো কেউ নাই, একমাত্র ও ভাই ছিল উপার্জনকারী এই ফ্যামিলি, আর উনার ছাড়া আর দ্বিতীয় কেউ নাই উনাকে যে এই বাচ্চাদেরকে দেখবে। তাই আমি অনুরোধ করব দেশবাসীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে দয়া করে একটু ওদের প্রতি, এই বাচ্চাদের প্রতি, অসহায় বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখবেন। মটুসি, আপনি যেটা শুনছিলেন যে সাইদুর রহমানের, আপনি দেখতে পাচ্ছেন এই সাইদুর রহমানের মেয়ে এবং এই সাইদুর রহমানের ছেলে আমার পাশে আছে। ওর 15 বছর এই ফ্যাক্টরিতে চাকরি করতেন এবং এই ফ্যাক্টরিতে চাকরি করার এই পরিবারের একমাত্র উপার্জনের করতেন এই ব্যক্তি, এবং এই পরিবারের উপার্জনের আর কেউ নেই। এবং ওনার ভাই দেশবাসীর কাছে এবং সরকারের কাছে দাবি জানিয়েছেন এই শোক যেন, এই ক্ষতি যেন পুষিয়ে নিতে পারে। মটুসি, আমি যেটা দেখেছি এই পুরো গ্রাম জুড়েই একটি শোকের গ্রামে পরিণত হয়েছে। গ্রামের ঘরে ঘরে প্রতিটি মানুষের মুখে মুখে বা প্রতিটি মানুষের চোখে মুখে একেবারে শোকের ছায়া রয়েছে। কিছু সময় পরে, অর্থাৎ জোহর নামাজে পরে এই চাঁদ লাশের এখানে একত্রিত করা হবে, এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জোহর নামাজের পরে। এবং এই নামাজে জানাজা দর্শক, গাজীপুরের টঙ্গীতে ফয়েল কারখানায় লাগা আগুনে নিহতদের মধ্যে 5 জনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের সন্দিশাইলে। সেখান থেকে সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের প্রান্তর। পবিত্র হজ পালনে এখনো আরাফাতের দিকে যাচ্ছেন হাজিরা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে আজও শহর ছাড়ছেন নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চে ভিড়। 2 লেনের মেঘনা ও গোমতী সেতুর কারণে যানজটের ভোগান্তি। ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে প্রস্তুতি। কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। কোরবানির ঈদকে সামনে রেখে এলাচ ও দারুচিনি ছাড়া স্থিতিশীল অন্যান্য মশলার বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম বাড়ার আশঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। এবং গাজীপুরের টঙ্গীতে বয়লার বিস্ফোরণে আগুন লাগেনি বললেন বয়লার পরিদর্শক। ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা শিল্পমন্ত্রীর। পরীক্ষা হবে দেশের সব শিল্প কারখানা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।